কেমন আছো সুইট কুইন? তোমার শরীর ভালো? মার্শাদের দাদি অভিমানী কণ্ঠে বলেন, তোর কি আমার কথা মনে পড়ে? জানি পড়ে না, পড়লে তুই ঠিকই আসতে আমার সাথে দেখা করতে। মার্শাদ ওর দাদির গাল টেনে বলে, তোমাকে আমার অনেক মনে পড়ে গো, কিন্তু তোমার বৌমা আমাকে একটুও পছন্দ করে না যে কিভাবে আসি বলো? তা ফুপি কই? আমাকে দেখবে বলে আসতে বললো আর নিজেই লাপাত্তা। মার্শাদের ফুপি ট্রেতে করে মার্শাদের জন্য পুডিং ও ক্ষীরের পিঠা নিয়ে এসে ওর সামনে রেখে বলেন, নে শুরু কর। আরও কিছু বানাতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। খেয়ে বল তো কেমন হয়েছে। মার্শাদ হেসে একটা ক্ষীরের পিঠা নিয়ে বলে, তোমার বিয়ের আগে নাকি তুমি সারাদিন এটা ওটা এক্সপেরিমেন্ট করে আপিলিকে আর মাকে খাওয়াতে, মাঝে মাঝে 2 বছরের আমাকেও ছাড় দিতে না। তবে তোমার রান্নাটা বেস্ট। মার্শাদের ফুপির মন আনন্দে পুলকিত হলো, কিন্তু পরক্ষণেই আষাঢ়ের ঘন কালো মেঘে আচ্ছাদিত হলো মনের ভিতর। সে জানে মার্শাদ সামিরাকে বিয়ে করতে রাজি হবে না, কিন্তু ছোট দেবর ও জায়ের অনুরোধে আর সামিরার ইমোশনাল কাণ্ডে বলতে এসেছে। মার্শাদ ক্ষীরের পিঠা ও পুডিং কিছুটা খেয়ে বলে, অনেক মজা হয়েছে ফুপি, মা তো মিস করে গেল, সে তো মিসেস মনিকা খানের সাথে গিয়েছে। মার্শাদের দাদি বলেন, হ্যাঁ রে, তোদের নানুরা আবদার করলো, তুইও তো যেতে পারিস একটু, তোরও তো নানু বাড়ি ওটা। মার্শাদ দীর্ঘশ্বাস ফেলে বলে, বাদ দাও, যাবো না হয় একদিন। তা আমাকে দেখা শেষ, আমি কি এবার হোস্টেলে যেতে পারি? দেখো, থেকে যেতে বলবে না একদম। মার্শাদের দাদি মার্শাদের ফুপির দিকে তাকায়। মার্শাদের ফুপি আমতা আমতা করে বলে, তোকে কিছু বলার ছিল। মার্শাদ ওর দাদির বিছানায় গা এলিয়ে চোখ বন্ধ করে বলে, বলো। মার্শাদের ফুপি জড়তার সাথে বলেন, আমি তোর আর স্বামীরার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। মার্শাদ কথাটা শোনা মাত্র ফট করে চোখ খুলে এক ঝটকায় উঠে বসে। অতঃপর কালক্ষেপণ না করে শুধায়, কি বললে তুমি? আবার বলো, আমি ভুল শুনলাম না তো? মার্শাদের ফুপি তার মায়ের দিকে তাকিয়ে লম্বা শ্বাস ফেলে বলেন, স্বামীরার সাথে তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তুই তো জানিস স্বামীরা। মার্শাদ ওর ফুপিকে হাতের ইশারায় থামিয়ে দেয়। রেগে কাট কাট কণ্ঠে বলে, আমার কিছু জানা নেই আর জানার আগ্রহও নেই। তোমার দেবরের মেয়েকে বলে দেবে সে বোকার স্বর্গে বসবাস করছে, আর তার নিজের যদি কোনো আত্মসম্মান থাকতো তবে তোমাকে দিয়ে এই প্রস্তাব পাঠাতে পারতো না। বেহায়াপনা ও নির্লজ্জতার একটা সীমা থাকে, ও সেটা নেই। সে অনেক আগে থেকেই জানে আমি তাকে পছন্দ করি না, তারপরেও সে এমন এমন কাজ করে যে তোমার লেহাজ না করলে ওকে আমি কয়েকটা চড় থাপ্পড় মিনিটে মিনিটে দিতাম। আর ফুপি, তুমিও ভবিষ্যতে তোমার দেবরের মেয়ের পক্ষে একটা শব্দ আমাকে বলবে না। মার্শাদ তার ফুপিকে কথাগুলো বলে আর 1 মিনিটও সেখানে দাঁড়ায় না, বাড়ি থেকে বের হয়ে চলে আসে সে। মার্শাদের দাদি কয়েকবার ডেকেও সাড়া পেল না। মার্শাদের ফুপি তার মাকে বললেন, মা, আমি জানতাম মার্শাদ রাজি হবে না। স্বামীরার উগ্রতা আমারও পছন্দ না। নিজের মেয়ে হলে ঠিক সোজা করে ফেলতাম, কিন্তু স্বামীরার বাবা মা যেন মেয়ের এসব দেখেই না। একমাত্র মেয়ে তাদের। আমার 2 ছেলেকে আমি যতটুকু পারি ঠিক রেখেছি। মার্শাদের দাদি ও ফুপি দীর্ঘশ্বাস ফেলল। এদিকে রাত্রি নিলয়ের মেসেজ দেখে মৌমি ও সুমির সাথে কথা বলে। তারপর সুমি মার্শাদকে ফোন করে। মার্শাদ তখন হাইওয়ের ধারে পায়চারি করছে হাঁটা স্থানে। বসার জন্য বেঞ্চ আছে, সেখানে একাকী বসে আছে। তার প্রচণ্ড রাগ হচ্ছে, সেই জন্য সে নীরবতাতে রাগ কমানোর প্রচেষ্টারত। দূরপাল্লার কিছু বাস ট্রাক চলাচল করতে দেখা যাচ্ছে। সোডিয়ামের লাইটের রোশনিতে অন্ধকার অনেকটা কেটে গেছে। মার্শাদ সুমির ফোন রিসিভ করে আদিরার বিপদের কথা শুনে অস্থির হয়ে আদিরাকে ফোন করে। ফোনের অপর পাশ থেকে আদিরার কাছ থেকে সকল কিছু শুনে মার্শাদ স্থির চিত্তে বলল, 15 মিনিটের মধ্যে মেসের বাইরে আসবে। এখন রাত 9:15 কাছাকাছি বাজে, 9:30টার মধ্যে নিচে নামবে। মার্শাদের প্রতি উত্তরে আদিরা কিছু বলবে তার আগেই মার্শাদ কল ডিসকানেক্ট করে দিয়েছে। আদিরা হতাশ হয়ে নিজেই বলে, এই লোকটা কখন কি বলে কি করে কিছুই বোঝা যায় না। এই রাতের বেলা দেখা করে সে কি করবে? এখন তার ইচ্ছে হয়েছে দেখা করবে, নয়তো সে আবার রেগে যাবে। আচ্ছা, সেই বিষয়ে জানলো কিভাবে? মা কি আহাতকে দিয়ে তাকেও ফোন করিয়েছে? ধ্যাত, সে না বললে আমি জানবো কি করে? এখন দেলোয়ারের সাথে কি সে দাঙ্গা করবে? দেলোয়ার যদি তার খারাপ কিছু করে বসে? স্টপ আদিরা, এতক্ষণ টেনশনে থাকলেও
পড়ার কারণে চিন্তা কিছুটা কম ছিল, কিন্তু এখন এই 15 মিনিট আমার কাছে অনেক দীর্ঘ একটা ধৈর্য পরীক্ষা। 15 মিনিট পর আদিরা মেসের সামনে রাস্তা থেকে একটু দূরে একা দাঁড়িয়ে আছে। প্রথমে একটা রিক্সা এসে থামলো, যেটাতে আহনাফ, রবিন, রাহিন ও মৃদুল। আদিরা ওদের আসার কারণ বুঝতে না পেরে কনফিউজ হয়ে তাকিয়ে আছে। আহনাফ এসে আদিরাকে জিজ্ঞেস করে। মার্শাদ কই? আদিরা অবাক হয়ে হড়বড়িয়ে জবাব দেয়। আমি কিভাবে জানবো আপনার বন্ধু কই? আপনাদেরই না জানার কথা। সে আমাকে এখানে আসতে বলেছে, আমি এসেছি। আপনাদেরও কি আসতে বলেছে? কি মুশকিল, নিজে সবাইকে আসতে বলে নিজেই লাপাত্তা। আচ্ছা, সে সবাইকে আসতে কেন বললো? আপনারা কি সবাই মিলে ফাইটিং ট্রেনিং করবেন? দেলোয়ারের সাথে তো মনে হয় তার লোকজনও আসবে। আপনারা মাত্র 5 জন, কিভাবে কি করবেন? আমার মনে হয় কি আহনাফ, মৃদুল, রাহিন ও রবিন হাঁ করে আদিরার দিকে তাকিয়ে আছে, আর আদিরা অনবরত দাঁত দিয়ে নখ কাটছে আর কথাগুলো বলছে। আহনাফ আদিরাকে থামিয়ে বলে। রিল্যাক্স। কি হয়েছে তোমার? এত তাড়াহুড়ো করে নিজেদের মতো কত কিছু বলে যাচ্ছ। আমরা শুধু এটুকু জানি, দেলোয়ার তোমার খোঁজ পেয়ে গেছে আর সে আসছে। মার্শাদ এই জন্য আমাদের আসতে বলেছে, আর তুমি কিনা অনেক কিছু ভেবে বসে আছো। আদিরা অস্থির চিত্তে বলে। জানি না আমি কী সব ভাবছি। আপনার বন্ধু ফোন করে বলল আমার কি হয়েছে, কিসের বিপদ, এসব উনি জানলো কি করে? আমি ভেবেছিলাম উনি হোস্টেলে ফেরার পর ফোন করলে আমি তাকে সবটা জানাবো, কিন্তু সে তো নিজেই অনেকটা জেনে বসে আছে। ইতিমধ্যে মার্শাদ এসে হাজির হয়। এরপর মার্শাদই বলে। বলছে কেউ একজন উৎস শুরু স্থান থেকে, এখন চলো বিয়ে করব। আচমকা বিয়ের কথা শুনে উপস্থিত সকলে হতভম্ব হয়ে যায়। মার্শাদ সকলকে চুপ করে তার দিকে নির্নিমিক তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুচকে বলে। কি, আমাকে কি ভূতের মতো লাগছে? এমন করে সবাই চেয়ে আছিস কেন? রাহিন মার্শাদের কাছে এগিয়ে এসে বলে। কি বললি, আবার বল। মার্শাদ রাহিনের কানের কাছে একটা চাটা মেরে বলল। আমি এখন আদিরাকে বিয়ে করব, শুনেছিস নাকি? আরেকটা দিলে তারপর শুনবি। আদিরা আচমকা বলে উঠল। বিয়ে? বিয়ে কেন? মার্শাদ তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলে। আমার ইচ্ছে হয়েছে, তাই কোনো সমস্যা? আদিরা থতমত খেয়ে যায়, অতঃপর বলে। সমস্যা? হ্যাঁ সমস্যা তো। আমি এখন বিয়ে করতে পারবো না, বাবা মাকে না জানিয়ে বিয়ে করব না। মার্শাদ দাঁতে দাঁত চিপে বলে। তো দেলোয়ারকে বিয়ে করার ইচ্ছে হয়েছে? তাহলে আগের বাড়ি বিয়ে করতে এখন কান্নাকাটি করে চলে এসছো কেন? আদিরা বলে। আমি কখন বললাম আমি দেলোয়ারকে বিয়ে করব? দেখুন, বিয়ের জন্য একটা মানসিক প্রস্তুতি দরকার, তাই না? আর আমার বাবা মা যদি রাজি না থাকে? মার্শাদ ভাবলেশীনভাবে বলে। তোমার বাবা মায়ের অনুমতি নেওয়া আমার, তাই চুপচাপ আমার সাথে চলো। আদিরা অবাক হয়ে বলে। কখন? আর তারা আমাকে তো বলে নাই। মার্শাদ ইতিমধ্যে আদিরার হাত ধরে রিকশার কাছে নিয়ে গেল। আহনাফদেরও আসতে বলে রিকশা কাজী অফিসের দিকে যাচ্ছে। আদিরা রিকশায় উঠে কিছু বলতে নিবে তার আগেই মার্শাদ বলে। একদম চুপ করে থাকবে। তোমার বাবা মায়ের কাছ থেকে তোমাকে নিয়ে আসার সময় অনুমতি নিয়ে এসেছি, এখন একটা কথা বলবে না, সব পরে তোমাকে বোঝানো যাবে। কাজী অফিসে গিয়ে কিছুক্ষণের মধ্যে আদিরা ও মার্শাদ পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। আদিরা এখনো ঘোর কাটছে না। কবুল বলার সময়ও যখন চুপ করে ছিল, তখন মার্শাদের ধাক্কানোতে হড়পড়িয়ে বলে ফেলেছিল। মার্শাদ আহনাফদের সাথে কথা বলছে। আগামীকাল যখন দেলোয়ার আসবে তখন কি করবে? আর খবরটা যেহেতু রাত্রি জানিয়েছে, তার মানে সাগরদের দলের হাত আছে নিশ্চয়। মার্শাদ আদিরার কাছে এসে বলে। তুমি আজ রাতে আহনাফের বাড়িতে থাকবে। আহনাফের বাড়িতে আহনাফের মা বাবা, ভাই ভাবি, ভাতিজি ও একটা ছোট বোন আছে। ওদের বাড়িতে যেতে ঘন্টাখানেক লাগবে, কিন্তু ওখানে তুমি সেফ থাকবে। যে বা যারা তোমার খোঁজ দেলোয়ারকে দিয়েছে তারা তোমার মেসের ঠিকানাও নিশ্চয়ই জানে, তাই আগামী 2 দিন আহনাফদের বাড়িতেই থাকবে। আহনাফ ওর মায়ের সাথে কথা বলছে এই ব্যাপারে। কাল সকালে মাহিকে বলবো তোমার দরকারি জিনিসপত্র যেন আহনাফদের বাড়িতে পৌঁছে দেয় মেস থেকে। আদিরা আর দ্বিমত করে না। দ্বিমত করেই বা কি করবে সে? ওর এখনো বিশ্বাসই হচ্ছে না যে মার্শাদ নামক জেদি লোকটা এখন তার স্বামী। এতক্ষণ মনের মধ্যে একটা ভয় কাজ করছিল দেলোয়ারকে নিয়ে। দেলোয়ার যদি তুলে নিয়ে যায়। এখন কিছুটা হলেও সেই ভয় দূর হয়েছে। মনের ভিতর অদ্ভুত আড়ষ্টতা কাজ করছে। মার্শাদকে দেখলেই তার লাজুক মনে আবারও নতুন করে উথাল পাথাল ঝড়ের আবির্ভাব হচ্ছে।
এমনিতেও প্রতিদিন মার্শাদের সাথে কথা বলতে তার কিছুটা লজ্জা লাগতো। আদিরাকে অন্যমনা দেখে মার্শাদ রম্যাত্মক কণ্ঠে বলে, হিসেব মতে আজ আমাদের বাসর রাত। তুমি কি সেই ভাবনায় মশগুল? তাহলে বলতে পারো আজ তাহলে বউয়ের সাথে ফার্স্ট নাইট কাটিয়েই নি। আদিরা চোখ বড় বড় করে তাকিয়ে তাড়াহুড়ো করে হড়বড়িয়ে বলে, না না, আমি এসব একদম ভাবছিলাম না। আমি তো ভাবছিলাম কি থেকে কি হয়ে গেল। আমার সব স্বপ্ন মনে হচ্ছে। মার্শাদ এগিয়ে এসে আদিরার গালের দুই পাশে নিজের হাত দিয়ে আদিরার মুখমণ্ডল আগলিয়ে নিল। তারপর আদিরার কপালে প্রথমবারের মতো বৈধভাবে গাঢ় চুম্বনে সিক্ত করলো। অন্যরকম আবেশের প্রশান্তি এতে। আদিরা গভীরভাবে নিজের আক্ষিযুগল মুহিত করে রেখেছে। মার্শাদ এবার নিজের কপালের সাথে আদিরার কপাল ঠেকিয়ে ধীর কণ্ঠে বলে, আমার প্রথম বৈধ স্পর্শ তোমার আমার পুরনোই আজ বৈধতা পেয়েছে, হোক সেটা পরিস্থিতির কারণে। কিন্তু যারা আমাদের খারাপ চাই তারাই আজ আমাদের পরিণয়ের কারণ। সব ঝামেলা মিটে যাওয়ার পর ওদের খুব সুন্দর করে একটা ধন্যবাদ দেবো। তারপর তোমার গ্রামে গিয়ে তোমার বাবা মায়ের দোয়া নিয়ে আসবো। ভালোবাসি আমার মনে হারিনি। এই শহরে আমাদের প্রণয়ের প্রেম আজ পরিণয় পেয়েছে। আদিরা লজ্জায় আরক্তিম হলো। মিশে গেল তার প্রিয়তমের প্রশস্ত বাহুযুগলের আলিঙ্গনে। আহনাফের পরিবার আদিরাকে সাদরে আপ্যায়ন করলো। মার্শাদ তো তাদের কাছে আহনাফের মতোই। তাছাড়া আহনাফের কাছ থেকে পুরো ঘটনাটা সংক্ষেপে শুনেছে তারা। আহনাফের মা আদিরার মেসের সুপারের কাছে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে। মেসের সুপারকে বোঝাতে একটু কসরত তো করতেই হয়েছে তাকে। মার্শাদ ও আহনাফ রাত 12টার পর আরও কিছু বন্দোবস্ত করে হোস্টেলে ফিরে গেছে। আহনাফের পরিবারের সকলের সাথে কুশল বিনিময় ও রাতের খাবারের পর্ব শেষ করে আদিরা আহনাফের ছোট বোনের সাথে ঘুমাতে চলে যায়। আহনাফের ছোট বোন অনেকটাই ছোট, 10ম শ্রেণীতে পড়াশোনা করে হয়তো। আহনাফের ছোট বোনকে দেখে আদিরার মনে হয়েছিল মেয়েটা অনেক পড়াখু হয়তো। চোখে মোটা গ্লাসের চশমা, সাথে খুব কম কথা বলা। এখন আদিরা অর্নি মানে আহনাফের বোনের রুমে বসে আছে। রুমের ভেতরে বড় একটা বুকশেলফ, আর তাতে রয়েছে পাঠ্য বই, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য, জ্ঞানমূলক বইয়ে পরিপূর্ণ। আদিরা পুরো ঘরে চোখ বুলাচ্ছে। অর্নি বিষয়টা খেয়াল করলো। অতঃপর আদিরাকে বলল, আপনি মার্শাদ ভাইয়ের ওয়াইফ তাই না? আদিরা অর্নির প্রশ্ন শুনে অর্নির দিকে তাকায়। মেয়েটা কথা বলার সময় ও কেমন একটা গাম্ভীর্যতা নিয়ে কথা বলে। আদিরা অর্নিকে মৌন সম্মতি দিলে অর্নি খানিকটা হাসে, তারপর বলে, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমি মার্শাদ ভাইয়াকে প্রপোজ করেছিলাম। আদিরার অক্ষিগুলো ক্ষণিকেই কিয়ৎ পরিমাণ বড় হয়ে যায়। অর্নির থেকে এরকম কিছু শুনবে এটা ঘুণাক্ষরেও আশা করেনি ও। আদিরাকে চমকে যেতে দেখে অর্নি আবারও হেসে বলে, বিনিময়ে মার্শাদ ভাইয়া বলেছিলেন এখন সময় নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধি করা নাকি আবেগে অতল সাগরে ভেসে যাওয়া। একসময় নিজেই বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল। তোমাকে আমি মাহির মতোই ভাবি। আশা করি তুমি আমার কথার তাৎপর্য বুঝতে সক্ষম। ওনার সেদিনের বলা প্রতিটা শব্দ আমার মস্তিষ্কে গেঁথে আছে। ওনার বলার মধ্যেই আমার মন সংকেত দিচ্ছিল উনি কখনোই আমার প্রিয়তমার আসনে বসাবেন না। তাকে এতটুকু চিন্তা যে সে সম্পর্কের মূল্যবোধ জানে। আজ আমার বোন বলবে আর কাল বউ, এমন স্বভাব ওনার নয়। আমার ছোট ভাইয়াও তেমনি। তাই তার আশা আমি তখনই ত্যাগ করেছি। আমার মনে হয় যে আমার নয় তার পেছনে সময় নষ্ট করা অর্থহীন। জানি নিয়তি অনেক কিছু বদলায়, কিন্তু আমার মনে হয়নি নিয়তি সেটা বদলাতো। এই দেখো, আজ আমার নিয়তি পরীক্ষাও হয়ে গেল। কংগ্রাচুলেশনস ফর ইউর নেক্সট জার্নি। আদিরা মন্ত্রমুগ্ধ হয়ে অর্নির কথাগুলো শুনল। অর্নির জায়গায় অন্য কেউ হলে এত সহজে এই বিষয়টা মেনে নিত না, অনেক জল ঘোলা করত। অর্নির বয়স কম হলেও ম্যাচিউরিটি মাশাল্লাহ। আদিরা অর্নির হাত ধরে বলল, দোয়া করি তুমি জীবনে এমন এক সঙ্গী পাও যে কিনা তোমাকে ছাড়া অন্য কাউকে প্রিয় তোমার নজরে না দেখে।